ক্লাস 11-এর আরেকটি নতুন চ্যাপ্টার আলোচনা শুরু করব। সেটা হচ্ছে জটিল সংখ্যা বা জটিল রাশি। ইংরেজিতে বলা হয় কমপ্লেক্স নাম্বার। তো তোমরা ছোটবেলা থেকেই বর্গমূল শিখেছো, যে √4 কি হয়, √9 বা 9 কি হয়, এগুলো তোমরা জানো। যে √4 সমান হচ্ছে +-2, √9 হচ্ছে +-3। কিন্তু কখনো তোমরা এটা কি জানতে চেয়েছো যে √-9 কত হবে? অর্থাৎ রুটের মধ্যে যদি কোনো ঋণাত্মক সংখ্যা থাকে তার বর্গমূল কিভাবে বের করবে? যদি জিজ্ঞেস করতে তাহলে অবশ্যই স্যার বলতো যে পরবর্তীকালে তোমরা ক্লাস 11-এ গিয়ে সায়েন্সে পড়লে জানবে। তো যেহেতু এখন সায়েন্সে পড়ছো, তোমাদের এটা জানার দরকার, আর সেই জন্য এটা আমি আলোচনা করছি এখন। তো নেগেটিভ নাম্বারের বর্গমূল বের করার জন্য আমরা নতুন একটা সংখ্যা, যেটাকে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা জটিল সংখ্যা, সেই ইমাজিনারি নাম্বার ইংরেজি কথাটির প্রথম যে অক্ষর আই একটা নতুন সংখ্যা নেব যার মান হচ্ছে √-1, -1 বর্গমূল, অর্থাৎ I² সমান -1। এবং এর ফলে আমাদের কিন্তু নেগেটিভ নাম্বারের বর্গমূল বের করার আর কোনো সমস্যা থাকলো না। যে √9-9কে লিখতে পারি 9I², অর্থাৎ বর্গমূল করলে পাবো +-3i। এর ফলে আমরা নতুন একটা জগৎ পেলাম, নতুন কমপ্লেক্স ওয়ার্ল্ড পেলাম, যেখানে আমরা সংখ্যাগুলোকে কীরকম আকারে লিখব? a+i×b আকারে, যেখানে I² হচ্ছে -1। এবং সংখ্যাটাকে আমি এইভাবে লিখছি যে z=a+ib। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই a এবং b এরা কিন্তু প্রত্যেকে বাস্তব সংখ্যা, দুজনেই বাস্তব সংখ্যা, ঠিক আছে? দুজনেই বাস্তব সংখ্যা। অর্থাৎ তোমরা যে সমস্ত সংখ্যা জানো 2, 4, 6, 8, 10, 12, 14, -7, 7, 2, √3, √13, এই সমস্ত মূলদ অমূলদ সমস্ত কিছু মিলিয়ে যে বাস্তব সংখ্যা হয় সেটা। অর্থাৎ কোন একটা সংখ্যা ধরে এরকম আছে যে 2 + 3i, এটাও কিন্তু কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। 4 - √3i, এটাও কিন্তু জটিল রাশি। তো এই z=a+ib যে জটিল রাশির কথা বলছি, তার এই a অংশটাকে, অর্থাৎ z হচ্ছে জটিল রাশি, তার a এবং b অংশটাকে আলাদা আলাদাভাবে আমরা কি বলতে পারি? না, একে বলতে পারি z বা জটিল রাশির বাস্তব অংশ। তাই এটাকে আমরা অনেক সময় লিখি রিয়েল z, re(z) সমান হচ্ছে a। এবং এই b পার্টটা হচ্ছে, যেহেতু i পার্টের সঙ্গে রয়েছে, কাল্পনিক অংশের সঙ্গে রয়েছে, তাই আমরা লিখি ইমাজিনারি পার্ট বা img(z) সমান হচ্ছে b। তাহলে যে কোনো জটিল রাশি z=a+ib ফর্মে আমরা লিখতে পারলাম, যেখানে a এবং b দুজনেই বাস্তব সংখ্যা বা বাস্তব রাশি, কিন্তু a কে বলা হবে জটিল রাশির বাস্তব অংশ, b কে বলা হবে জটিল রাশির কাল্পনিক অংশ। যেমন 2 + 3i, এই জটিল রাশির বাস্তব অংশ হচ্ছে 2 এবং কাল্পনিক অংশ হচ্ছে আমাদের 3। 4 - √3i, এই ক্ষেত্রে আমরা বাস্তব অংশ হচ্ছে 4 এবং কাল্পনিক অংশ হচ্ছে -√3, অবশ্যই চিহ্ন সহ আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা যে সমস্ত সংখ্যা এতদিন পর্যন্ত জানতাম, অর্থাৎ বাস্তব সংখ্যা যে সমস্ত জানতাম, সেখানে কি হবে না, আই পার্টটা থাকতো না। অর্থাৎ যদি আমরা যে জটিল রাশির আকারটা লিখেছি যে z=a+ib, এই বি পার্ট যদি 0 হয়ে যায়, অর্থাৎ বি যদি 0 হয়ে যায়, তখন যে রাশিটা পাবো সেটাকে বলা হচ্ছে রিয়েল নাম্বার, আর বাকি ক্ষেত্রে সবই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আর যদি এ 0 হয়ে যায়, তাহলে সেই জটিল রাশিটাকে বলবো আমরা পিওরলি ইমাজিনারি বা সম্পূর্ণরূপে কাল্পনিক, অর্থাৎ তার কাল্পনিক পার্টটাই রয়েছে, বাস্তব পার্টটা নেই। তো পুরো হোল ওয়ার্ল্ড যে সমস্ত সংখ্যা রয়েছে তাদেরকে আমরা দুটো পার্টে ভাগ করলাম, একটা রিয়েল ওয়ার্ল্ড বা রিয়েল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা কমপ্লেক্স নাম্বার। তো আমরা যেটা দেখলাম এখন, যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যাকে কিন্তু কাল্পনিক সংখ্যার আকারে লেখা যায়, কিন্তু কাল্পনিক নয়, সংখ্যার আকারে লেখা যায়। যেমন 2 হচ্ছে আমার বাস্তব সংখ্যা, 2কে আমি লিখতে পারি কত না, 2 + i × 0, ঠিক আছে? তো ফর্মটা আমরা a+ib ফর্মে লিখতেই পারি।
বি পার্ট যদি 0 হয় সেটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব অংশ বা বাস্তব সংখ্যা, বাস্তব রাশি। আর যদি বি পার্টটা 0 না হয়, এ পার্ট 0 হলে পিওরলি ইমাজিনারি, সম্পূর্ণরূপে কাল্পনিক। এ যদি 0 নাও হয়, বি যদি 0 না হয়, তাহলে আমরা তাকে বলবো কি, এ 0 হোক বা না হোক অসুবিধা নেই, বি যদি 0 না হয় তখনই আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। এবার এই কমপ্লেক্স নাম্বার জেড ইকাল টু এ প্লাস আইবির কথা বললাম। তো এই জেড ইকাল টু এ প্লাস আইবি জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি, যেমন তোমরা সার্চ বা করণীতে করতে, সেরকমই জেড যে জটিল রাশি রয়েছে, জেড জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি হবে এ মাইনাস আইবি, অর্থাৎ আই যেটা ছিল সেখানে মাইনাস আই, যদি মাইনাস আই থাকতো সেখানে হতো প্লাস আই, এবং এটাকে আমরা লিখবো জেড বার, পড়বো এইভাবে, জেড বার ইকুয়াল টু এ মাইনাস আইবি। তাহলে জেড জটিল রাশির জন্য তার অনুবন্ধী জটিল রাশি হলো জেড বার, এবং সেটা হচ্ছে এ মাইনাস আইবি। তাহলে যে কোনো জটিল রাশি যদি জেড ইকুয়াল টু আমি 2 + 3i আকারে নেই, তাহলে তার অনুবন্ধী জটিল রাশি জেড বার হবে 2 - 3i। আমি যদি কোনো জটিল রাশি জেড ইকুয়াল টু 3 - √2i নেই, তাহলে জেড বার ইকুয়াল টু হবে 3 + √2i। আমি যদি কোনো জটিল রাশি 7/2 মাইনাস বা প্লাস, যা খুশি নিতে পারি, প্লাস i√7 নেই, তাহলে এর অনুবন্ধী জটিল রাশি জেড বার হবে 7/2 - i√7। তো এটা হচ্ছে জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি নির্ণয় করা। এবার আমরা যেমন বীজগণিতে 4 নিয়ম যোগ বিয়োগ গুণ ভাগ জানি, জটিল রাশির ক্ষেত্রেও আমাদের যোগ বিয়োগ এগুলো কিন্তু করতে পারি, এবং সেগুলো কিভাবে হয় দেখো। ধরো কোনো একটা জটিল রাশি z1 আমি নিলাম, যেটা হচ্ছে আমার x1 + iy1, এই আকারে লিখেছি। আর একটা জটিল রাশি z2, যেটাকে আমি লিখেছি x2 + iy2। তাহলে এদের যোগ কিভাবে হবে না, z1 + z2। তাহলে যোগটা কি হবে না, বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ, অর্থাৎ আমি লিখে নিচ্ছি একবার, x1 + iy1 + x2 + iy2। তো বাস্তব পার্টের সাথে বাস্তব অংশ, তাহলে x1 + x2, কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ, অর্থাৎ i × y1 + y2। এইভাবে আমরা যোগ করতে পারি। বিয়োগের ক্ষেত্রে জাস্ট চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ যদি আমি z1 - z2 বের করতাম, তাহলে কি হবে না, z1 হচ্ছে x1 + iy1 মাইনাস z2 মানে হচ্ছে x2 + iy2। তো মাইনাসটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে x1 + iy1 মাইনাস x2 মাইনাস iy2, অর্থাৎ বাস্তবের সাথে বাস্তব অংশ নিলাম, x1 - x2 প্লাস i × y1 - y2। এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারি। এবং ভাগের ক্ষেত্রে যেমন তোমরা করণীতে করতে নিচে করণীযুক্ত পদ রাখতে না, ঠিক একইভাবে এখানে জটিল রাশি না রেখে আমরা অনুবন্ধী জটিল রাশি দিয়ে গুণ করতে পারি। এখন ধরো একটা জটিল রাশি আমি নিলাম 2 - i, আর একটা নিলাম, একটাকে z1 আর একটাকে z2 বললাম যে 3 + 2i। তাহলে এদের যদি যোগ করি আমরা কি পাবো, z1 + z2, সেটা কি হবে, বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ যোগ হবে, অর্থাৎ 2 + 3। কাল্পনিক অংশ অর্থাৎ i এর সাথে যেটা আছে -1 + 2, তাহলে কি হবে না 5 + i, যোগ করলে এটা হবে, বিয়োগ করলে একই রকম ভাবে পাবো আমরা। আবার এদের যদি অনুবন্ধী জটিল রাশি নিয়ে যোগ করি বা বিয়োগ করি, তখন সেই ধরনের রেজাল্ট কিন্তু আমরা পেতে থাকব। এখন এই জটিল রাশির ক্ষেত্রে আমরা ধরো এখানে একটা জটিল রাশি নিয়েছি 2 - i, এখানে নিয়েছি 3 + 2i, আরও একটা জটিল রাশি আমরা এইভাবে নিতে পারি। তাদের মধ্যে কে বড় কে ছোট এটা কিন্তু কখনো বলা যাবে না। ধরো আমি এখানে নিয়েছি 3 + 2i, আর একটা নিলাম 3 + 10i। তোমাদের মনে হলো এখানে 2i আছে, এখানে 10i আছে, তাহলে হয়তো এই জটিল রাশিটা বড়, তা কিন্তু না। জটিল রাশির ক্ষেত্রে ছোট বড় বিচার করা যায় না, ঠিক আছে। জটিল রাশির ক্ষেত্রে মডিউলাসের মান বেশি কি কম সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি, এবং সেই মডিউলাস সংক্রান্ত আলোচনাতেই যাব। তার আগে বলি যে যেহেতু আমরা i = জেনেছি √1, অর্থাৎ i² = -1, তাহলে a² + b² এই ধরনের
রাশিমালাকে কিন্তু আমরা উৎপাদক করতে আগে শিখিনি, এখন জটিল রাশি দিয়ে কিন্তু করতে পারি। কিভাবে? না, আই স্কোয়ার যেহেতু -1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস আই বি এর হোল স্কোয়ার, বা আই স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। তো এবার আমরা এটাকে মনে মনে ভাবতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে লিখবো। তাহলে এখান থেকে লিখতে পারা যায় এ প্লাস আই বি ইন্টু এ মাইনাস আই বি। তো এইভাবে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি জটিল রাশির প্রয়োগের মাধ্যমে। এবার আমরা চলে যাচ্ছি জটিল রাশির মডিউলাস। এরপর আমরা চলে যাচ্ছি জটিল রাশির মডিউলাস। মডিউলাসের বাংলাটাও কিন্তু মডিউলাস রয়েছে। তো মডিউলাস বলতে আমরা কি বুঝবো সেটা জানবো। আমি দুটো অক্ষ নিয়ে নিচ্ছি। তোমরা জানো যে আমরা অক্ষ দুটো যেখানে ছেদ করে সেটাকে মূলবিন্দু নিয়ে থাকি, একটাকে এক্স অক্ষ একটাকে ওয়াই অক্ষ নেই। তো এখানে জেড ইকাল টু এ প্লাস আই বি যেহেতু জটিল রাশি, তাই এটাকে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ না বলে যেটা আমরা এক্স অক্ষ ব্যবহার করতাম এটাকে আমরা এখন বলবো রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ, এবং ওয়াই অ্যাক্সিস যেটা অক্ষ ছিল যেটা সেটাকে আমরা বলবো কাল্পনিক অক্ষ। তো জেড বিন্দুটা রয়েছে, তো এখান থেকে একটা লম্ব টানলাম, তাহলে এই দূরত্বটা এ এবং এই দূরত্বটা বি। ঠিক আছে, আসলে এটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। তোমরা জানো যে ফিজিক্সে পড়েছো নির্দেশতন্ত্র। আমি যখন জটিল রাশি আকারে নিচ্ছি তখন এ প্লাস আই বি লিখছি, যখন আমি স্থানাঙ্ক জ্যামিতিতে ব্যবহার করছি তখন এ কমা বি আকারে লিখছি, যখন আমি ভেক্টরে লিখছি তখন এ আই প্লাস বি জে লিখছি। ঠিক আছে, তো এটাকে বলা হয় নির্দেশতন্ত্র। তো এই অংশটা মূল বিন্দু থেকে এই জটিল রাশির যে দূরত্ব এটাকেই বলা হয় মডিউলাস, মূল বিন্দু থেকে দূরত্ব। ঠিক আছে, তো এই যে কোণটা রয়েছে এই কোণটাকে আমি নিলাম থিটা। তাহলে দেখো তো লেখা যাবে এই এই দূরত্বটাকে আমি আর ধরে নিলাম, তাহলে এ বাই আর সমান কি পাচ্ছি কস থিটা, বি বাই আর কি পাচ্ছি সাইন থিটা। ঠিক আছে, তাহলে কি লিখতে পারবো এ সমান আর কস থিটা, বি সমান আর সাইন থিটা। ঠিক আছে, দুটোকে যদি বর্গ করে যোগ করে দাও কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা জানি যে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার যোগফলটা 1 হয়, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার। তো এখান থেকে আর এর মানটা আমরা পেয়ে যাব আর ইকাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই আরকেই আমরা বলি মডিউলাস, এবং তাকে আমরা মডিউলাসটাকে আমরা কি করি না মড জেড দিয়ে লিখি। এই মড জেড সমান কি না মড জেড সমান হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকেই বলা হচ্ছে জেড জটিল রাশির মডিউলাস। এবং এই মডিউলাসটা কিন্তু সর্বদা ধনাত্মক, কখনো ঋণাত্মক হবে না। এখন এই বি ইকাল টু আর সাইন থিটা এবং এ ইকাল টু আর কস থিটা এদের মধ্যে যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি আর সাইন থিটা বাই আর কস থিটা, অর্থাৎ ট্যান থিটা সমান বি বাই এ, বা থিটা সমান ট্যান ইনভার্স অফ বি বাই এ। এই ইনভার্স ফাংশন বা বিপরীতবৃত্তীয় অপেক্ষক তোমাদের ক্লাস 12 রয়েছে। আসলে এটা কিছু না, ধরো তোমার জানা আছে যে ট্যান পাই বাই 6 অর্থাৎ 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে তুমি কি লিখতে পারবে যে ট্যান ইনভার্স অফ 1/√3 সমান হচ্ছে π/6, অর্থাৎ কোণের পরিমাপটা আমরা এখান থেকে জানতে পারবো। অর্থাৎ এখানে যে থিটা রয়েছে এই থিটাটাকে আমরা বের করতে চাই, এবং এই থিটার একটা বিশেষ নাম আছে। এই থিটাটাকে আমরা বলি অ্যামপ্লিচিউড, অ্যামপ্লিচিউড বা অনেক সময় আমরা বলে থাকি আর্গুমেন্ট। তাহলে থিটাটাকে বলা হচ্ছে অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট। আর এই থিটার মুখ্য মানের জন্য থিটার মানটা কি হয় না -π থেকে শুরু করে পায়ের মধ্যে থিটার মুখ্য মানটা থাকে। ঠিক আছে, এবং এই থিটার মুখ্য মানটা কিভাবে নির্ণয় করা হয় সেটাও একটু বলবো। যে আমাদের যে চারখানা কোয়াড্র্যান্ট বা পাদ রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। তো জটিল রাশিটা কোন তলে রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু আর্গুমেন্টটা আমরা বের করতে পারি বা অ্যামপ্লিচিউডটা আমরা বের করতে পারি। কিরকম
না জেড ইকাল টু আমাদের এ প্লাস আইবি। তো ফার্স্ট কোয়াড্রেন্টে এ গ্রেটার দেন 0, বি গ্রেটার দেন 0, দুজনেই গ্রেটার দেন 0। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে এদিকটা অর্থাৎ এ হচ্ছে লেস দেন 0, বি গ্রেটার দেন 0। থার্ড কোয়াড্রেন্টে দুজনেই লেস দেন 0, এ লেস দেন 0, বি লেস দেন 0। ফোর্থ কোয়াড্রেন্টে এ গ্রেটার দেন 0, বি লেস দেন 0। ওকে, তো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে আমরা যেটা বললাম যে থিটার মুখ্য মান কিভাবে সেটা বিচার করি, তোমরা জানো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকটা হচ্ছে ধনাত্মক দিক। তো এখানে 0, এখানে হচ্ছে π/2, এখানে হচ্ছে পাই, ঘড়ির কাঁটার বিপরীত দিক। আর ঘড়ির কাঁটার দিকে এই অংশটা আমরা মাপবো, এটা হচ্ছে -π/2 এবং এখান থেকে এখানে -π। তাহলে এই চারটে কোয়াড্রেন্টেই কিন্তু আমাদের থিটার মান থাকবে। তো জেড যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে আমাদের থিটা বা আর্গুমেন্ট যেটাকে বলছি সেটা কি হবে, tan ইনভার্স mod অফ b/a। ঠিক একইভাবে যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তখন হবে থিটা ইকাল টু মাইনাস আসবে, কারণ এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 থেকে -π/2, মাইনাস tan ইনভার্স mod অফ b/a। সেকেন্ড কোয়াড্রেন্টে পাই পর্যন্ত যেতে পারে, তাহলে পাই মাইনাস tan ইনভার্স mod অফ b/a। আর থার্ড কোয়াড্রেন্টে -π প্লাস tan ইনভার্স mod অফ b/a। এবার যে কোনো জটিল রাশির জন্য আমরা কিন্তু আর্গুমেন্ট বের করে নিতে পারি। ধরো আমার কাছে একটা জটিল রাশি আছে জেড ইকুয়াল টু 2, শুধু 2 আছে। তো আমি এটাকে মনে মনে ভাবতে পারি যে জেড ইকুয়াল টু 2 প্লাস আই ইন্টু 0। তাহলে 2 প্লাস আই ইন্টু 0 অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লে আর্গুমেন্টটা কি হবে, থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স mod অফ b/a অর্থাৎ 0/2। তো tan ইনভার্স 0 কত ডিগ্রি মান 0 হয় না, tan ইনভার্স 0 হচ্ছে 0। ধরো আমি আরেকটা নিলাম জেড ইকুয়াল টু 1 মাইনাস i√3। তো এটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা কিন্তু আমাদের এ হচ্ছে পজিটিভ, বি হচ্ছে নেগেটিভ অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এর মডিউলাস তো আমরা বের করতে জানি যে mod z ইকুয়াল টু √1 স্কোয়ার প্লাস মাইনাস √3 হোল স্কোয়ার অর্থাৎ 3 একে 4 অর্থাৎ 2 পেয়ে যাবো। আর্গুমেন্ট বা অ্যাম্পলিচিউডটা কি হয়, অ্যাম্পলিচিউড অফ জেড যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট তাহলে আমরা সরাসরি লিখব মাইনাস tan ইনভার্স mod অফ b/a, বি বলতে -√3, এ বলতে 1। তাহলে মাইনাস tan ইনভার্স অফ √3, tan কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি অর্থাৎ হচ্ছে -π/3। তো এইভাবে আমরা আর্গুমেন্ট বা অ্যাম্পলিচিউডগুলো বের করতে পারি। এখন এই মডিউলাস অ্যাম্পলিচিউডের কিছু ধর্ম রয়েছে সেটাও একটু বলে রাখি। আর তার আগে আরেকটা কথা বলি যে দুটো জটিল রাশি কখন সমান হয় বা সমান হলে কি হবে, অর্থাৎ জটিল রাশির সমতা। একটা জটিল রাশি এক্স প্লাস আইওয়াই আর একটা জটিল রাশি যদি এ প্লাস আইবির সাথে সমান হয় তাহলে বাস্তব অংশ সমান হবে, কাল্পনিক অংশ সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো এক্স এর মান এ এবং ওয়াই এর মান বি এর সাথে সমান। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম যে জেড ইকাল টু এক্স প্লাস আইওয়াই বা এ প্লাস আইবি যদি আমরা নিতাম, তো মড জেড বের করতে জানি, জেড বার হচ্ছে এক্স মাইনাস আইওয়াই, এটাও আমরা জানি। তো জেড এর সাথে জেড বার গুণ করলে কি হয়, তার আগে মড জেড এর কথা বলে রাখি। মড জেড হচ্ছে √(x² + y²। তাহলে মড অফ জেড বার সেটা কি হবে না √(x² + (-y) এর হোল স্কোয়ার অর্থাৎ √(x² + y²। এখান থেকে যে সিদ্ধান্তে আসলাম যে জেড এর মডিউলাস আর জেড বারের মডিউলাস কিন্তু একই হবে, সেম হবে। এবং এই জেড জেড বার গুণ করলে কি হচ্ছে দেখো, জেড জেড বার অর্থাৎ এক্স প্লাস আইওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস আইওয়াই। তো এদের মধ্যে যদি গুণ করি তাহলে এ প্লাস আইবি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা আই স্কোয়ার মানে জানি, আই স্কোয়ার মানে -1, তাহলে পেয়ে যাচ্ছি x² + y²। তাহলে জেড ইন্টু জেড বার সমান কি পেলাম, x² + y² অর্থাৎ মোড জেড এর হোল স্কোয়ার। এটাও কিন্তু একটা ভালো রেজাল্ট, মনে রাখতে হবে। এখন আমরা একটু আগে যেটা আগের পেজে লিখেছিলাম যে জেড ইকাল টু এ প্লাস আইবি, এ ইকাল টু আর কস থিটা, বি ইকাল টু আর সাইন থিটা, অর্থাৎ জেডকে আমরা লিখতে পারি আর ইন্টু
কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে বলা হয়, যেহেতু আর রয়েছে অর্থাৎ মডিউলাস, থিটা রয়েছে অর্থাৎ অ্যামপ্লিচিউড, এটাকে বলা হয় মডিউলাস অ্যামপ্লিচিউড আকার বা মডিউলাস অ্যামপ্লিচিউড ফর্ম। তো যে কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা যদি মডিউলাস বের করে নিতে পারি, অ্যামপ্লিচিউড বের করে নিতে পারি, তাহলে এই ফর্মে লিখতে পারবো। এটাকে বলা হবে মডিউলাস অ্যামপ্লিচিউড ফর্ম। এই মডিউলাসের মধ্যে কিছু ধর্ম রয়েছে, তোমরা দেখবে, বিস্তারিত আলোচনা করছি না, জাস্ট যেটুকু দরকার বলে রাখছি, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার Z1 Z2 যোগফলের মডিউলাস সর্বদা তাদের মডিউলাসের যোগফলের থেকে ছোট বা সমান। তাদের গুণফলের মডিউলাস নিজ নিজ মডিউলাসের গুণফলের সাথে সমান। ভাগফলের মডিউলাস নিজ নিজ মডিউলাসের ভাগফলের সাথে সমান। আর অ্যামপ্লিচিউডের ক্ষেত্রে লগের যে ধর্মগুলো ছিল, যে গুণফলের ক্ষেত্রে লগের গুণফল কি হয়, যোগফল হয়ে যায়, ঠিক একইভাবে অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট গুণফলের ক্ষেত্রে হবে অ্যামপ্লিচিউড অফ Z1 প্লাস অ্যামপ্লিচিউড অফ Z2, এবং ভাগফলের ক্ষেত্রে Z1/Z2 সেটা হবে বিয়োগফলের সাথে সমান, অ্যামপ্লিচিউড অফ Z1 অ্যামপ্লিচিউড অফ Z2 বিয়োগফলের সাথে সমান। তো আমরা পরের কিছু সমস্যা আমরা আলোচনা করব। একটা ছোট উদাহরণ নিয়ে শেষ করি। যে ধরো আমরা i সমান জানি √(-1), অর্থাৎ i² = -1, তাহলে i³ কত হবে? -i হয়ে যাবে স্বাভাবিক। i⁴ কত হবে? না, -i² × i² অর্থাৎ -1 × -1 অর্থাৎ 1 হবে। তো এটাকে মাথায় রেখে i এর পাওয়ার যত নেব সেগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। তো বিস্তারিত সমস্যাগুলো আলোচনা করব। এছাড়া আমাদের একের ঘনমূল নির্ণয় সেটাও জানব। আমরা পরে বিভিন্ন জটিল রাশির ক্ষেত্রে আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউডগুলো বের করব, তখন আরও এটা হয়তো এই ধারণাটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো এখন আমি আরেকটা অংশ আলোচনা করছি, যে অংশটা হচ্ছে একের ঘনমূল নির্ণয়। একের ঘনমূল নির্ণয়, অর্থাৎ ইংরেজিতে যেটা বলি কিউবিক রুট অফ ইউনিটি। তোমরা জানো যে কোনো রাশির বর্গমূল যদি বের করি সেখানে দুটো মান পাই, তাহলে ঘনমূল বের করলে আমরা 3টে মান পাবো, চতুর্থ মূল বের করলে 4টে মান পাবো, n-তম মূল বের করলে n সংখ্যক মান পাবো, এটাই স্বাভাবিক। তো সে একের ঘনমূল বের করতে গিয়ে আমি ধরে নিচ্ছি যে একের ঘনমূল হচ্ছে x, অর্থাৎ 1⁻⁴ সমান x। এখান থেকে লেখা যায় যে 1 সমান x³, বা আমরা লিখতে পারি x³ - 1 = 0, অর্থাৎ এটাকে ভেঙে নিলে x - 1 x² + x + 1 সমান 0। তো দুটো পার্ট, এই অংশটা 0 করব, এই অংশটা 0 করব। তো x - 1 = 0 করলে এখান থেকে x এর মান পাচ্ছি 1, আর এই অংশটাকে যদি 0 করি x² + x + 1 = 0। তো সিধরাচার্যের সূত্র অনুযায়ী আমরা এখান থেকে পাবো -b ± √(b²-4ac/2a), অর্থাৎ -1 ± 1 - 4 অর্থাৎ -3 রুটের মধ্যে থাকছে, তাহলে লিখতে পারি i√3, কারণ i মানে হচ্ছে √(-1/2)। তাহলে কি কি মান পেলাম? একটা মান পেলাম 1, একটা মান পেলাম 1 + i√3/2, আর একটা পেলাম 1 - i√3/2। তাহলে তিনখানা মান একের ঘনমূল। এটা হচ্ছে বাস্তব বীজ আর বাকি দুটো হচ্ছে কাল্পনিক। আমরা সুবিধার জন্য এটাকে ধরে নিই ওমেগা, ঠিক আছে? পড়বো কিভাবে? ওমেগা। আর এটা হচ্ছে আমাদের ওমেগা², কেননা এটার যদি আমরা বর্গ করি ওমেগা² পেয়ে যাব। এবং ওমেগা² এরা সবাই কিন্তু আমার এই সমীকরণের বীজ, অর্থাৎ এই সমীকরণের বীজ, অর্থাৎ মূল সমীকরণের বীজ। তাহলে আমরা ওখান থেকে যেটা পেতে পারি, এক্সের জায়গায় ওমেগা বসিয়ে দিলে তাহলে ওমেগা³ = 1, এবং এই রেজাল্টে এই x² + x + 1 = 0 এখানে যদি বসাই তাহলে আমরা পাবো 1 + ওমেগা + ওমেগা² সমান 0। এগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রেজাল্ট করতে পারি, বিশেষ করে উৎপাদকের বিভিন্ন সমস্যা আছে সেগুলো আমরা করতে পারি। যেমন ধরো কোথাও আমাদের রয়েছে x² + xy + y², এটাকে আমরা উৎপাদকে ভাঙতে চাই,
তো যেহেতু আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকাল টু 0 আছে, তো এখান থেকে লিখতে পারি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1। তো এটাকে ভাঙলে এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস অফ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস ওমেগা কিউব ওয়াই স্কোয়ার। দেখো এই মানটা -1 আর সামনে একটা মাইনাস নিয়েছি, তাহলে আলটিমেটলি প্লাস হয়ে গেল। আর ওমেগা কিউবের মান 1। তো এটাকে জাস্ট ভেঙে দিলেই হয়ে যাবে। তো এক্স স্কোয়ার মাইনাস ওমেগা এক্স ওয়াই মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওমেগা কিউব ওয়াই স্কোয়ার। তো এক্স কমন নিলে এক্স মাইনাস ওমেগা ওয়াই, এখান থেকে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিলে এক্স মাইনাস ওমেগা ওয়াই, অর্থাৎ এক্স মাইনাস ওমেগা ওয়াই ইন্টু এক্স মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তো এইভাবে আমরা বিভিন্ন উৎপাদকের ক্যালকুলেশনের জন্য আমরা ওমেগা কিউব সমান 1 এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 এই রেজাল্টটা ব্যবহার করতে পারি। এছাড়াও বহু রেজাল্ট আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো যেহেতু আমরা একের ঘনমূল হিসাবে মান পেয়েছি 1 ওমেগা স্কোয়ার, তাহলে যদি তোমায় বলা হয় যে 8-এর ঘনমূল, তাহলে কত হবে? 8 মানে কি না, 8 মানে 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এই 8-এর ঘনমূল কি হবে না 2, 2 ওমেগা, 2 ওমেগা স্কোয়ার। -8-এর হোল টু দি পাওয়ার 1/3 যদি হয়, সেক্ষেত্রে আমরা একইভাবে করতে পারি যে এর ঘনমূল অর্থাৎ -8-এর ঘনমূল -2 ওমেগা -2 ওমেগা স্কোয়ার। এইভাবে বিভিন্ন রেজাল্ট আমরা পেয়ে যাব। এখন মূল ফান্ডা হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বার যেভাবেই দেওয়া থাক না কেন, আমাদের টার্গেট হবে a প্লাস আইবি ফর্মে লেখা, যেখানে এ হচ্ছে বাস্তব অংশ, বি হচ্ছে কাল্পনিক অংশ। এর সাথে সাথে আমরা জানলাম মডিউলাস এবং অ্যামপ্লিচিউড, তাদের বিভিন্ন প্রপার্টি। আর শেষে আমরা জানলাম কিউবিক রুট অফ ইউনিটি বা একের ঘনমূল। এই অংশগুলো নিয়েই তোমাদের কিন্তু সমস্ত এমসিকিউ প্রবলেমগুলো আছে। তো মোটামুটি একসাথে তোমরা যদি এই ভিডিওটা একবার দেখে নাও, এই চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু তোমাদের মধ্যে চলে আসবে। আর পরের পার্টে আমরা এই যাবতীয় প্রবলেমগুলো আছে, সেগুলো আমরা ধাপে ধাপে এমসিকিউ প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।